স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকেও একটি আলোচনার বিষয় নির্ধারণ করেছি, ছাত্র সংসদ ও জাতীয় নির্বাচন। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার পাশেই আছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুব বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। এবং আরও পাশে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। 10 সেপ্টেম্বর জাতীয় নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ। পাসপোর্ট না থাকলেও শর্ত সাপেক্ষে ভোটার হতে পারবেন প্রবাসীরা। ডাকসু নির্বাচনে আচরণবিধি নিয়ে কাউকে ছাড় দেবে না কমিশন। 28 পদে 509 মনোনয়নপত্র জমা। জাকসুতে মনোনয়নপত্র জমার শেষ দিন কাল। পিআর পদ্ধতির জনভিত্তি নেই বলেছেন বিএনপি নেতারা। চক্রান্তের কাছে মাথা নত করবে না জামায়াত। ইসি ও প্রশাসনের সাথে আমজনগণ পার্টির মতবিনিময়। জুলাই সনদ নিয়ে মতবিরোধের অবসান চান আসিফ মাহমুদ। তিস্তার উপর মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন। দুই তীরে আনন্দের বন্যা। এবং ভেঙে দেয়া হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর 3তলা বাড়ি। অবৈধ দখলমুক্ত করতে বুড়িগঙ্গা তীরের উচ্ছেদ অভিযান চলবে। আমরা শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত এবং প্রশ্ন জানাতে পারেন। আজকের আলোচনার বিষয় ছাত্র সংসদ ও জাতীয় নির্বাচন। এই নির্বাচন বিষয়ে একটু কথা বলতে চাই। আমরা দুজন যেহেতু সাবেক ছাত্র নেতাকে পেয়েছি, ভাবছি যে আলোচনাটা আজকে খুবই ভালো আলোচনা হবে। প্রথমেই একটু শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডাকসু, জাকসু সহ সব নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। 9 সেপ্টেম্বর ডাকসুতে নির্বাচন হবে। একটু ডাকসু নির্বাচনের বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাসে তার অবস্থান এবং অবদান আমাদের যারা দর্শক আছেন তাদেরকে নতুন করে বলার অপেক্ষা রাখে না, এবং মোটামুটি সবার একটা ধারণা আছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই প্রতিষ্ঠানটি কতটুকু ভূমিকা রেখেছে, এটা সবাই জানেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের যে জায়গাটা আমি এইভাবে বলি যে পৃথিবীতে প্রতিটি দেশ তার নিজের জনপদে আলো জ্বালানোর জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তার একটা উদ্যোগ হচ্ছে সে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে। আর পৃথিবীতে একটা বিশ্ববিদ্যালয় সে একটা দেশ সৃষ্টি করেছে, এবং সেই বিশ্ববিদ্যালয়টির নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে এই না যে এখানে অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো রকমের দায়িত্ব পালন করেনি। প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ এগিয়ে থাকে, তার কাছাকাছি অনেকেই থাকে। আমাদের এই জনপদে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে ছিল এবং তার আশপাশে অনেকেই ছিলেন, এবং আশপাশে অনেকে ছিল বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভূমিকাটা রাখতে পেরেছে। আপনি ভাষা আন্দোলন থেকে শুরু করে তার আগে এবং সভ্যতার বিস্তারেও এই বিশ্ববিদ্যালয়টি ভূমিকা রেখেছে। সেখানকার ছাত্র, শিক্ষক, গবেষণার থেকে শুরু করে মানবতার জায়গা থেকে শুরু করে গত কয়েক বছর আগে যখন সারা পৃথিবী অচল হয়ে গেল করোনার কারণে, তখনও কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে, ডাকসু ভবনে, বিভিন্ন জায়গায় মানুষের সাহায্য করার জন্য, স্যানিটাইজেশন কাজগুলো করার জন্য তারা বিভিন্ন রকমের উপকরণ তৈরি করেছেন এবং বিতরণ করেছেন। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবলমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, তারা যখন জাতির প্রয়োজন হয়েছে তখন তারা ভূমিকা রেখেছে। তারপরেও তাদেরকে নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল, তাদেরকে নানা ধরনের সমালোচনা ছিল, কিন্তু গত গণ অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও একবার প্রমাণ করে দিল যে বাংলাদেশের ছাত্ররা কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্যকে নিয়ে তারা জাবর কাটেনি। তারা একটা যখনই প্রয়োজন হয়েছে, সরকারকে যখন প্রয়োজন হয়েছে দেশের তখন তারা তাদের জীবনকে বাজি রেখে লড়াই করেছে। অথচ শিক্ষার্থীদের সাথে রাষ্ট্র
আমাদের সভ্যতা তার প্রপার অ্যাড্রেসটা করেনি, তার পাওনাটা যথাযথভাবে পরিশোধ করেনি। গত এক বছরে এই শিক্ষার্থীদের যে অবদান সেটি যেমন আমরা জানি, একই সঙ্গে আমরা এটাও জানি যে এই শিক্ষার্থীরা যে ভূমিকাটা রেখেছেন এর ভেতর থেকে তাদের উপরে যে অর্পিত দায়িত্ব যেভাবে পালন করেছেন, কিন্তু আমরা কি তাদের সেই ভূমিকাটা স্মরণে রেখেছি? আমরা কি তাদের কথা সেভাবে ভেবেছি? আমাদের রাষ্ট্রগত এক বছর, তার ১.৫ দশকে তার পরতে পরতে যে অন্ধকার জমা হয়েছিল, সেই অন্ধকার তাড়ানোর জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এই ১৫ বছরের অন্ধকার তাড়ানোর জন্য ছাত্রদেরকে নিয়ে আমাদের কোনো ভাবনা ছিল না। আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক বিষয় আমরা আমাদের ওপিনিয়নগুলো দিয়েছি। গত ১.৫ দশকে আমরা যারা কান্নাকাটি করেছি, রাস্তায় গড়াগড়ি দিয়েছি যে দীপুমণি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছেন, ক্লাস 4-এর পরীক্ষার প্রশ্ন বাজারে বিক্রি হয়েছে, অসংখ্য ঘটনা ঘটেছে। কিন্তু গত ১৫ বছর শিক্ষাক্ষেত্রে যে রক্তক্ষরণটা হয়েছে, সেখান থেকে এই রক্তক্ষরণ বন্ধ করে শিক্ষা ব্যবস্থাটাকে একটা সুস্থ জায়গায় ফিরিয়ে আনার জন্য এই যাত্রাটা আপনি একদিনেই শুরু করলে শেষ করে ফেলবেন, আমি এটি মনে করি না। কিন্তু আপনি শুরুটা করে দেখানো উচিত ছিল যে আমরা শুরু করেছি। বিশ্ববিদ্যালয়টা আসলে কি? বিশ্ববিদ্যালয় কেবলমাত্র ইট পাথরের কতগুলো অট্টালিকা না, কিন্তু আমাদের মনোজগতে একটা ধারণা হচ্ছে যে আমরা যদি 10টি হল করতে পারি তাহলে মনে হয় বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট উন্নতি আমরা করে ফেলতে পারি। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে কেন? শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো ক্রমশই ভুল পথে পা বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান শরীফ ভাই, আমি সৃষ্টি আপনার করবে। কাছে আসবো। আমি একটু মীর নেওয়াজ আলী নেওয়াজ আপনার কাছে একটু আসতে চাই। যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে ২০১৯ সালে আমরা শেষ ডাকসুর নির্বাচন দেখেছি, তার বহু বছর পরে ২০১৯ সালে নির্বাচন হয়েছে এবং ১৯-এর পর আবার এখন ২০২৫-এ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড দেখছেন কিনা? আমরা ছাত্র দলের একটি সংবাদ সম্মেলন দেখেছিলাম একদিন আগে, সেখানে আমরা শুনেছিলাম যে বিভিন্নভাবে মব তৈরি করে সেখানেও একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকে যে কোশ্চেনটি করেছেন আপনি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতির সূতিকাগার। সেখান থেকেই রাজনীতিবিদ সৃষ্টি হয়। অতীত ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়। যখনই দেশে কোনো সংকট হয়, জাতি কোনো সংকট হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সব ছাত্র শিক্ষকরাই এগিয়ে আসে। আপনি যে জিনিসটা বলেছেন, লেভেল প্লেইং তো অবশ্যই নাই, এটা আমি সকলেই জানি। তার কারণ হচ্ছে 5ই আগস্টের পর একটি দল, তারা কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বেশ কিছু তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। একটি সংগঠন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তারই আদর্শে অনুসারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দেখলাম বিভিন্ন হিসেবে তার আচরণ, কথাবার্তা, সেখানে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। তো ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যদি এই ছাত্র সংসদ, ডাকসু, ইকসু, রাকসু, জাকসু এগুলো যদি থাকতো, তাহলে বাংলাদেশের যে রাজনীতির যে অভাব, যে অপূরণীয় যে ক্ষতি হয়েছে, সেটা হয়তো হতো না। তার কারণ রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে ছাত্র সংসদগুলো, এবং ডাকসু বলেন, জাকসু বলেন, ইকসু বলেন, সকলে। কিন্তু আমিও একটা ছাত্র সংসদে ভিপি ছিলাম 90 সালে, 2বার ছিলাম ঢাকা কলেজের। আমি ভিপি ছিলাম, 90-তে ছিলাম একবার। প্রথম ছাত্র সংসদ আমরাই ছিলাম। এরশাদের সময় যখন বন্ধ হয়ে গেল সব, তখন ছাত্রদল থেকে আমরাই ছাত্র সংগঠনে ভিপি ছিলাম। আমার ইমিডিয়েট বড় সে ছিল মির শরাফত আলী সপু জাকির। সেই সংসদের আমি ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম। পরবর্তী সংসদে আমি ভিপি হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি কেন বলতেছি যে ধরেন এই যে বিগত 17 বছর যে কাজগুলো হলো, বিরাজনীতিকরণ, জাতীয় সংসদও কিন্তু আপনার সব ব্যবসায়ীদেরকে এখানে নিয়োজিত করেছিল সংসদ সদস্য হিসেবে। ছাত্র নেতাদের কোনো ধরনের মূল্যায়ন ছিল না। তো যদি প্রত্যেকটা বছরই ইলেকশনগুলো হতো,
নির্বাচনগুলো হতো, ডাকসু বলেন, ঢাকা কলেজ বলেন, এগুলো আগে প্রত্যেকটা বছর চালু করা যায়। কারণ রাজনীতির মূল শক্তি হচ্ছে স্টুডেন্ট এবং সেখান থেকে নেতৃত্ব তৈরি আসে। আজকে ধরেন প্রত্যেকটা জায়গায় তো আপনি বিশৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সকল শ্রেণী পেশার ভিতরে শৃঙ্খলা নাই, অরাজকতা, বিশৃঙ্খলা, অস্থিরতা, এগুলো নির্বাচনহীনতার কারণে। দেখেন আরেকটি ঘটনা, 2009 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন করেছিলাম। তখন মাহফুজুল্লাহ সাহেব স্যার ছিলেন, মাহফুজুল্লাহ সাহেব ছিলেন। 2009 সালে কথা বলতেছি। আচ্ছা, এইটা রাষ্ট্রের তো কোনো ক্ষতি করতেছে না। সেখানেও 3টে গিয়ে যখন দেখলো যে আমরা জিতে যাব, আমাদের পিটায় পাটায় সব বের করে দিল টিসি সেন্টার থেকে। মানে নির্বাচন আমি গুলো বলতেছি যে বাংলাদেশে কিভাবে অপব্যবহার হয়েছে। মানে শুধু জাতীয় সংসদ নির্বাচন না, প্রতিটি নির্বাচন, বারের নির্বাচন বলেন, এই যে সহায়ক শক্তি যে নির্বাচনগুলো, সিনেট নির্বাচন, স্কুল কলেজ যেগুলো হয়, সবগুলো নির্বাচনই তাদের জিততে হবে। যার কারণে সব ছাত্র সংসদগুলো বন্ধ হয়ে গেল। যেখান থেকে নেতৃত্ব তৈরি হবে সেগুলোই তো বন্ধ হয়ে গেল। যার কারণে আপনার আজকে সমাজে, রাষ্ট্রে, প্রতিটি জায়গায় একটি অরাজকতা, বিশৃঙ্খলা। আমি দেখলাম আজকে যে জাতীয়তাবাদী ছাত্রদের যে ভিপি জিএস যে প্যানেল ঘোষণা করেছেন, এক্সিলেন্ট ভিপির আমি দেখলাম তার কিছু আবেগঘন বক্তৃতা। যদিও সে জুলাই আগস্টে ছিলাম না, হ্যাঁ, তার আমি ভিডিও ফুটেজগুলো দেখলাম। আমি তখন জেলে ছিলাম, আমাকে অ্যারেস্ট করেছিল 22 জুলাই, আমরা ছাড়া পেয়েছিলাম 6 আগস্ট পতিত সরকার যাওয়ার পরে। ওর এইগুলো যখন দেখলাম আমার নিজেরই চোখ দিয়ে পানি এসছে যে আসলে মানে সত্যিকার অর্থে সে আন্দোলন সংগ্রামী ছিল। এবং তার যে একটা শব্দ ছিল যে আমাদেরকে কেউ ছেড়ে যায় না, প্রতিটি মানুষ এটা খুবই বেদনা, আবেগ ছিল, আবেগঘন ছিল। আবেগঘন ছিল। হ্যাঁ, ধরেন এই যে আচ্ছা, আমি একটু এখানে একটু অ্যাড করতে চাই যে এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আসলে সাধারণ ছাত্রদের কি খুব কাজে আসবে? এই নির্বাচনের পরে যারা এখানে জয়ী হয়ে আসবেন, ভিপি আসবেন, মানে সেক্রেটারি, যারা জেনারেল সেক্রেটারি আসবেন, তাতে কি এখানে যে সাধারণ ছাত্রছাত্রী তাদের আসলে কি ধরনের এখানে তারা সুবিধা পেতে পারেন, বা তাদেরকে নিয়ে কাজ করবে কিনা? নাকি এই যে মানে হরহামেশাই আমরা যেটা দেখি রাজনৈতিক দলগুলোর হয়ে কাজ করা, তাদের যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলো থাকে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করা, নাকি এরকমই চলবে? না, অবশ্যই যেহেতু ছাত্রদের ভোটে তারা নির্বাচিত হবে, যারাই আসুক, অবশ্যই ছাত্রদের স্বার্থ সংরক্ষণের জন্য তাদের অবশ্যই ডাকসু ভিপিজিএস কাজ করবে। ছাত্রদের বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা থাকে, মানে খাবার, তারপরে শিক্ষা উপকরণগুলো, যত ধরনের যাবতীয় কিছু আছে অবশ্যই ডাকসু, তারপরে তো একটা জবাবদিহিতা থাকবে ভিপিজিএস এর। এবং এবার কিন্তু আমরা হলের যে রাজনীতি সেটা দেখলাম যে ডাকসু নির্বাচন ঠিকই হচ্ছে, কিন্তু হলের যে রাজনীতি সেটা কিন্তু আপাতত মৌখিকভাবে বন্ধ করা আছে হল ইউনিভার্সিটি প্রশাসন থেকে। না, প্রত্যেকটা জায়গায় যদি আপনি নির্বাচিত প্রতিনিধি থাকে তাহলে একটা জবাব দিতে থাকবে। আপনি যদি কোথাও কোনো হলে কিংবা ডাকসুতে কোনো ধরনের তাকে ফোন করলেও সে একটা মানে সলভ করতে পারবে। যার কারণে সাধারণ ছাত্রছাত্রীদের তো অবশ্যই উপকৃত হবে। আমরা যখন ছিলাম ভিপি ছিলাম তখন তো আমাদের ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আমরা সবসময় করেছি। আমার নিজের একটা উদাহরণ দিয়ে বলি, ঢাকা কলেজ কিন্তু ইন্টারমিডিয়েট বেস কলেজ, এটা সবসময় ফার্স্ট হয়েছে ঢাকা কলেজ। তা আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের জমিরুদ্দিন সরকার সাহেব, তাকে আমরা খুব মানে মানতাম আর কি, খুব শ্রদ্ধা আমাদের ব্যক্তিত্ব ছিলেন। তখন এই ঢাকা কলেজ আমরা যখন ছিলাম, আমি যখন ভিপি ছিলাম, তখন একে একে যে কলেজগুলোতে অনার্স মাস্টার্স খুলবে, তো ছেলেরা আন্দোলন শুরু করলো। মন্ত্রী মহোদয়ের কাছে গেলাম, স্যার সর্বনাশ হয়েছে, কী হয়েছে বাবা? স্যার এগুলো কিন্তু আমরা যতক্ষণ আসি আপনি অনার্স মাস্টার্সটা খুলে না কেন? আমি ঢাকা কলেজ যেহেতু ইন্টারমিডিয়েট বেস কলেজ, এই যে মহব্বত, এটা কলেজের যে একটা ঐতিহ্য, এটা নষ্ট হয়ে যাবে। যখন মাস্টার্স আর অনার্স খুলি আমরা, অনার্স আসতে আমাদের মাস্টার্স খুলতে প্রোগ্রাম ছিল গভর্নমেন্টের, আমরা সেইগুলা বুঝাতে সক্ষম হয়েছিলাম। তৎকালীন সময় ইডেন কলেজ, ঢাকা কলেজ, আমরা সেই মাস্টার্স এবং অনার্স খোলা বন্ধ রাখছিলাম, কারণ যেহেতু ইন্টারমিডিয়েট কলেজ সেখানে। তো ধরেন এগুলো তো ধরেন। জি নওয়াজ ভাই, আমরা বুঝতে পেরেছি। আমরা একটু শরীফ ভাই আপনার কাছে আরেকটা আমার প্রশ্ন আছে, যে এই যে নির্বাচনটা হচ্ছে এখানে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ভিপি বা জিএস যারা হবেন তারা কাজ করতে পারবেন কতটুকু, নাকি রাজনৈতিক দলের যে প্রোগ্রাম থাকে সেগুলোকেই তারা বাস্তবায়ন করবেন? আর একই সাথে একটু বলতে চাই, অনেকেই বলছিলেন যে ডাকসু নির্বাচনের জন্য এই সময়টাকে সঠিক সময় আপনি মনে করছেন কিনা? অনেকেই প্রশ্ন করছেন যে এটা হয়তো সঠিক সময় না। ধন্যবাদ। প্রথমত সময়ের ব্যাপারটা বলি,
ডাকসু নির্বাচনকে সরকারের ইচ্ছা অনিচ্ছার সাথে একটা সংযোগ থাকে, সম্পর্ক থাকে। আপনি এখনকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতই নির্দলীয় বলেন না কেন, তাদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, যে আইডেন্টিটিটা আমরা অনেকেই জানি কিন্তু বলি না। সুতরাং এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে তাদের যে উৎসাহ এবং উদ্যোগের পেছনে নিশ্চয়ই একটা রাজনৈতিক কারণ আছে। এর আগের যে নির্বাচনটি হয়েছিল, নুরুল হক নূর যেখানে ভিপি নির্বাচিত হয়েছিলেন, এবং সেই নির্বাচনের আগে যে কথাটা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যে নতুন নেতৃত্ব নির্বাচিত করার জন্য ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছে, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল ডাকসুর বাইরে আর কোনো প্রতিষ্ঠানেই নির্বাচনের উদ্যোগটা নেওয়া হলো না। অর্থাৎ ওই নির্বাচনের আগে দেশে একটা কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল, রাতের একটা ভোট অনুষ্ঠিত হয়ে গেছিল, এবং সেই ভোটের জায়গা থেকে 2018 মানুষের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ডাকসু নির্বাচনকে সামনে আনা হয়েছিল, এবং সেই নির্বাচনেও কিন্তু কারচুপি হয়েছে, ডাকসু নির্বাচনে। এবং সেই নির্বাচনে শুধু ছাত্ররা, রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা কারচুপি করেনি, ওই কারচুপির সাথে বিভিন্ন হলের প্রভোস্টরা পর্যন্ত, শিক্ষকরা পর্যন্ত জড়িয়ে পড়েছিলেন। তো সেই নির্বাচনের উদ্দেশ্যটা ছিল নতুন নেতৃত্ব না, জাতীয় রাজনীতিতে কেলেঙ্কারির ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এবারের যে উদ্যোগটা, শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবিটা উঠেছে, কিন্তু এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এটি হয়তো এই মুহূর্তে বোঝা না গেলেও আমরা অল্প সময়ের মধ্যে বুঝতে পারবো। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, যে এই নেতৃত্ব কতটুকু ভূমিকা রাখতে পারবে, আপনি কোন ধরনের নেতৃত্ব নির্বাচিত হচ্ছে, এটি একটা ইম্পর্টেন্ট বিষয়। ইতিমধ্যেই আমি দেখলাম আসার সময় যে একজন ডাকসুর সদস্য, তিনি আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে বলছেন যে তিনি একজন বিশ্বাসঘাতক ছিলেন। কে? তিনি ছাত্র শিবির থেকে জয়নুদ্দিন সদস্য হিসাবে মনোনয়ন পেয়েছেন। তো এই ধরনের নেতা যদি নির্বাচিত হয়, নিশ্চয়ই আপনি তার কাছ থেকে আমাদের যে ঐতিহ্যের যে জায়গা, বাংলাদেশের যে জন্মের যে উৎসমূল, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, তার প্রতি তার সিম্প্যাথিটা, রেসপেক্টটা কতটুকু, তার এই অভিমত দিয়ে আপনি বুঝতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে, ডাকসুর থেকে কেউ কেউ স্বাধীনতার পর যে ডাকসু নির্বাচিত হয়েছিল মুজাহিদুল ইসলাম সেলিম এবং মাহবুব জামানের নেতৃত্বে, তারা বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তাদের অনেকগুলো এডুকেশনের পাশাপাশি সোশ্যাল ওয়ার্কগুলো তাদের ছিল। তারা প্রতীকী সোহরাওয়ার্দী উদ্যানে তারা ধানের চারা রোপণ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা যে গাছটি আছে, সেই গাছটি মুক্তিযুদ্ধের সময় সেটি কেটে উপড়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। ওই ডাকসুর নেতৃত্বে এখন যে বটগাছটা আছে, সেই বটগাছ রোপণ করা হয়েছিল। বিকল্প কালচারাল অ্যাক্টিভিটি, নানা ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি তারা করেছেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে ধরনের প্রত্যাশা, সেই প্রত্যাশা পুরোপুরি পালন হয়নি। তারপরেও আমি মনে করি নেওয়াজ ভাই যথার্থই বলেছেন, আমাদের জাতীয় রাজনীতিতে যে বণিক নেতারা এসে দখল করে নিয়েছেন, এবং এই বণিক নেতাদেরকে নিয়ে আসার কারণে জাতীয় সংসদে নায়ক ফেরদৌস, নায়িকা জাতীয় মমতাজ, সংসদ এবং নির্বাচন নিয়ে আলোচনা করব শরীফ ভাই। তার আগে একটু আরেকটা সম্পূরক প্রশ্ন করি। সেটা হচ্ছে যে, যেটা প্রশ্ন করেছিলাম নেওয়াজ ভাইকেও, যে আবাসিক হলগুলোতে কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কিন্তু মৌখিকভাবে সেখানে পলিটিক্স বা রাজনীতি বন্ধ করা হয়েছে। ডাকসুর নির্বাচন হচ্ছে কিন্তু আবাসিক হলগুলোতে, সেখানে আবার পলিটিক্স হবে না। একই জায়গায় দুই ধরনের ব্যাপার আপনি কিভাবে দেখছেন? প্রথমত এটা একেবারে সেটা নিয়ে আন্দোলন করতে দেখলাম কিছুদিন আগে রাতের বেলা। এটা একটা হাস্যকর বিষয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমি স্পষ্ট করে বলেছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটা রাজনৈতিক মতাদর্শ আছে। অনেকে অভিযোগ করেন তিনি জামাত এবং শিবিরকে সমর্থন করেন, এবং তার কতগুলো অ্যাক্টিভিটিও দেখা গেছে। এই জায়গাটায় একটা ধোঁকাবাজি আছে বিভিন্ন জায়গায়। আপনি খেয়াল করে দেখবেন যে একটা অংশ নানা সময়ে বলে আসছে, বুয়েটে এখানে কোনো ছাত্র রাজনীতি করা যাবে না, খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা যাবে না। আপনাকে আমি একটা তথ্য দিই, ছাত্র শিবিরের বর্তমান যে সেক্রেটারি, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্র শিবিরের বুয়েট থেকে সভাপতি উঠে এসেছে।
ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এই সংগঠনগুলোর কেন্দ্রের সভাপতি বা সেক্রেটারি যারা হন, তারা এর আগে যে প্রতিষ্ঠানে পড়ছেন সেখানে রাজনীতি কখনো করেননি, এই ধরনের ব্যক্তিদেরকে সভাপতি সেক্রেটারির পদে বসানো এটি একেবারে হাস্যকর। পূর্বের কোনো এক্সপেরিয়েন্স যদি না থাকে, তিনি কোনো রাজনীতি না করেন, তাকে এই ধরনের পদে, নেওয়াজ ভাইও একমত হবেন, তাদেরকে এই পদে কখনো বসানো হয় না। তাহলে যে ছাত্রটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করে এসে শিবিরের সেক্রেটারি হয়েছে, সে তার খুলনা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে সে শিবিরের রাজনীতি করেনি, এটা পাগলেও বিশ্বাস করবে না। অর্থাৎ এই জায়গাটায় কৌশল করে একটা অংশ তার পরিচয়কে গোপন করে নানা ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি করছে। কিন্তু দৃশ্যমান রাজনীতি যারা করতে চায়, স্বচ্ছ রাজনীতি যারা করতে চায়, দিনের আলোতে যারা রাজনীতি করতে চায়, তাদেরকে নানা রকমের অজুহাত তুলে ওই যে গুপ্ত সংগঠন যেটি বলা হচ্ছে, কৌশলটা কি? আপনি 15 বছর এই যে ছাত্র দলের যে ছেলেরা, অসংখ্য ছেলে, শত শত হাজার হাজার ছেলে আছে যারা ছাত্রলীগের সাথে দাসত্ব স্বীকার করেনি বলে তারা লেখাপড়া করতে পারেনি। বাম সংগঠনের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য দিন মার খেয়েছে, ভিসি অফিসে মার খেয়েছে। আক্তারুজ্জামান ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের একটু বিরতির সময় শেষ করে দিব। ভিসি অফিসে আন্দোলন করতে গেছে, স্মারকলিপি দিতে গেছে, ছাত্রলীগের ছেলেদেরকে ডেকে বাম সংগঠনকে মারা হয়েছে। আপনি কোনো একটা ক্যাম্পাসে পাবেন না ছাত্র শিবিরের কোনো শিক্ষার্থী তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত। কেন? সে কৌশল হিসাবে তথাকথিত ছাত্রলীগের ওই যে বলে লুঙ্গির নিচে, ছাত্রলীগের নানাভাবে সুযোগ সুবিধা নিয়ে নেগোসিয়েশন করে, এটাকে তারা বলছে কৌশল। শরীফ ভাই, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ছাত্র সংসদ ও জাতীয় নির্বাচন নিয়ে। আমরা এবার একটু যেতে চাই নেওয়াজ ভাই, আপনার সঙ্গে আলোচনা করব। তার আগে, বিরতির আগে আমরা শরীফ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম ছাত্রদের গুপ্ত রাজনীতি, নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। আমরা একটু সেই বিষয়ে আপনি যদি চান একটু কথা বলতে পারেন, এবং সাথে বলতে চাই আপনি আসলে এই নির্বাচনে কাদেরকে এগিয়ে রাখছেন, শুধু আপনাদের দল ছাত্র দলকেই, নাকি অন্যান্য দলের বিষয়ে আপনার কিছু মতামত আছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আজকে যে ছাত্র দলের যে প্যানেল ঘোষণা হলো, ভিপিজিএস, এজিএস, খুব সুন্দর, চমৎকার। আরেকটি জিনিস হচ্ছে যে জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন আমাদের এক নারী শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি। জি, তন্নি। তার সম্মানে একটি পদ আপনারা ছাত্রদল দেন নাই। গবেষণা ও প্রকাশনা সম্পাদক, খুব পজিটিভ একটা সাইড। অবশ্যই, হ্যাঁ। তারপরে ভিপির ইন্টারভিউটা আমি শুনেছিলাম। এগুলোই চাচ্ছিল বাংলাদেশের মানুষ, যেভাবে রাজনীতিটা গুণগত পরিবর্তন আসুক, সেগুলো দেখছে। আর যেগুলো বলছেন যে যদি কেউ অন্য চোখে দেখে আর কি, মতাদর্শের তো থাকতেই পারে, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে এগুলো দেখানো উচিত না। এটা সর্বজন স্বীকৃত, সকলেই। কিন্তু যদি আদর্শ ধারণ উনি করেন, শুনেছি, আমরা বিভিন্নভাবে শুনেছি। এবং সে ভাইস চ্যান্সেলর কথা বলতেছেন। জি জি। ধরেন এইগুলো আসলে চেঞ্জ হওয়া উচিত, এবং সে ওপেনলি একটা আদর্শ ধারণ করতে পারে, করুক। কিন্তু সেইভাবে নেকেটলি সে পক্ষে কথা বলবে, এটা কিন্তু সমীচীন হবে না। তাহলে প্রিভিয়াস যে 17 বছর যেগুলো হয়েছে পতিত সরকার, এগুলো যদি আমরা আবার নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু ভালো কিছু আসবে না। তো উনি যেহেতু ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, উনি সঠিক পথে ওনার মানে একই চোখে দেখা, সংগঠনগুলো ছাত্রদেরকে পরিচালিত করবে একইভাবে, সবাইকে একই, সে যাতে কোনো আর চোখে সুযোগ সুবিধা না দেয়। আমরা সেটাই প্রত্যাশা করি। তো রাজনীতিতে 17 বছর যা ডিজাস্টার হয়েছে, যাতে আমরা সামনের দিকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যেতে পারি, সঠিক পথে চলি। আপনার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এইগুলা সংসদ চালু হওয়া উচিত, কিন্তু সেটা হওয়া উচিত ছিল জাতীয় যে নির্বাচন, সেগুলোর পর হলে ভালো হতো। সেই সময়টা যৌক্তিক বলে আপনি মনে করছেন?
হ্যাঁ। জাতীয় নির্বাচনের পরে ডাকসু নির্বাচন বা সবগুলো ডাকসু নির্বাচন, সব সব ছাত্র নির্বাচন সংসদগুলি স্থানীয় সরকার স্থানীয় সরকার বলেন, জাতীয় স্থানীয় সরকার তো অন্য বিষয়। জি। এটাকে যারা ধরেন এই যে জাতীয় নির্বাচনে যে কিছু কিছু বলে পিয়ার পদ্ধতি, আজকে আমরা দেখলাম পিএন কেউ নিয়ে কেউ একটু বলছেন পরেই আলোচনা করব, যদি এটা আপনি একটু শেষ করেন এই যে যেটা বলছেন। ছাত্র সংসদ যেগুলো, তো ছাত্র সংসদগুলো অবশ্যই গুরুত্ব বহন করে, কেন ওখান থেকে তো নেতৃত্ব সৃষ্টি হয়, যেমন জাতীয় জীবনও তার আসছে। যেমন যে এত বছর যদি ডাকসু নির্বাচন হতো, 2 বছর পর পর অনেকগুলো বিপিজিএস বেরোতো, ছাত্র সংসদগুলো হতো, কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বন্ধ হয়েছে অবশ্য বিভিন্ন কারণে বন্ধ তারা করছে, গভর্নমেন্ট দেখছে তাদের বিপক্ষে চলে যাচ্ছে, এই ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ দেওয়া যাবে না, যার আলোকেই কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সুতরাং আমরা চাবো যে সব ছাত্র সংসদে পজিটিভলি আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভিপি জিএস এজিএস সুন্দর একটি জি, প্যানেল নওয়াজ ঘোষণা ভাই করেছে। আপনাকে ধন্যবাদ। শরীফ ভাই, একটু আপনার কাছে আবারও আসতে চাই, এবার একটু জাতীয় নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আমরা বিভিন্ন সময় আপনার কাছেই শুনেছি যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একটু সংশয় ছিল। এখন সে নির্বাচনের মোটামুটি একটি তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 2026-এর, এবং একই সাথে আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আগামী সেপ্টেম্বরের 10 তারিখে সম্ভবত, হ্যাঁ 10ই সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্র তালিকা প্রকাশ হবে। তার মানে এই যে এক এক করে এগিয়ে যাচ্ছে ভোটের জন্য, আপনি একটু জাতীয় নির্বাচনে এখন বর্তমান সময়ের আপনার মতামত একটু জানতে চাই। ধন্যবাদ। জুলাইয়ের দুটো দায় ছিল, আর একটা দায়িত্ব ছিল বলে আমি মনে করি। দায় হচ্ছে এক, বিচার, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের এই হত্যাকাণ্ডগুলোর বিচার, সেটি 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরেও। সংস্কার, সংস্কারের কাজটা আপনি একদিনে করে ফেলতে পারবেন এটি মনে করিনি কখনো। এটি একটি চলমান প্রক্রিয়া, এটি ধীরে ধীরে এগোতে হবে। যারা এটিকে আগে নির্বাচন, আগে সংস্কার, আগে বিচার এই ধরনের বক্তব্য দিয়ে বিভ্রান্তিগুলো তৈরি করেছে, সেই সব জায়গা থেকে সরকারের মন্ত্রীদের ভেতর থেকেও নানা জায়গা থেকে বলা হয়েছে যে বিচার শেষ না করে আমরা নির্বাচন দিব, এই জন্য তো আমরা দায়িত্ব পালন করিনি। কয়েকদিন আগে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন। নির্বাচন নিয়ে যত ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, এগুলো রাজনৈতিক মহল থেকে যতটুকু প্রশ্নগুলো করা হয়েছে তার থেকে সরকারের বিভিন্ন জায়গা থেকে সামঞ্জস্যবিহীন কথাবার্তার কারণে সংশয় এবং সন্দেহটা বেড়েছে। এই যে সন্দেহটা, এটা বৃদ্ধির পেছনে সরকারের নানা রকমের পরস্পর বিরোধী বক্তব্য দায়ী। এখন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশে নির্বাচনের একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়েও নির্বাচন না হওয়ার ইতিহাস আছে। বাংলাদেশকে আপনাকে খেয়াল রাখতে হবে, আমাদের এখানের পলিটিক্স কেবলমাত্র ডোমেস্টিক ইস্যুর উপরে ভিত্তি করে পরিচালিত হয় তা না। আমাদের বাংলাদেশের মতন অনেক দেশে এখানে গাছে ফুল ফুটবে কিনা এটা একমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে না। অনেক সময় প্রতিবেশী অথবা বৃহৎ অ্যাক্টর যারা, তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। আপনার এখানে নদীতে পানি আসবে কিনা এটি নির্ভর করে আপনার প্রতিবেশীদের তাদের প্রকৃতি পরিবেশের উপরে। সুতরাং বাংলাদেশের পলিটিক্স নিয়ে যারা আগ্রহী তাদের নিশ্চয়ই বাংলাদেশ ঘিরে কতগুলো প্ল্যান প্রোগ্রাম আছে। সংশয় সন্দেহটা তৈরি করে তখন যখন আমাদের সংস্কার কমিশন বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত পৃথিবীর যারা কাজ করে দূতাবাসগুলো আছে তাদের কারোর সাথে বৈঠক না করে হঠাৎ করে কেন তারা আমেরিকান দূতাবাসে চলে যান এবং তাদের সাথে বৈঠক করেন, এই প্রশ্নটি যখন আসে এবং তারপরে রাজনৈতিক মহল থেকে জিজ্ঞেস করা হয় যে আপনারা সংবিধান কেন পাল্টে ফেলতে চান, আপনারা রাজনীতির মধ্যে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদের জন্য আপনারা পথে কিভাবে কাটা বিছিয়ে রাখছেন, এই কাজগুলো করছেন। সুতরাং সংশয়টা তৈরি হয় যে সরকার অথবা সরকারের বাইরে থেকে কেউ এই ধরনের গণতান্ত্রিক উত্তরণের পথে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করতে চায়। আপনি খেয়াল করে দেখবেন গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার ছিল তাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য আছে। যে রাজনৈতিক দলটি আজ থেকে 6-7 মাস আগে সারা দেশে সবার আগে প্রার্থী ঘোষণা করলো, সে আজকে বলছে পিআর না হলে নির্বাচন হতে দেব না। সেই রাজনৈতিক দলটির একজন কেন্দ্রীয় নেতা আজকে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন সহ 300টি আসনে আমরা বিজয়ী হব। অর্থাৎ সে একদিকে আসনের হিসাব করছে, আবার তাদের কেন্দ্রীয় নেতারা এখানে এসে বলছে
পিআর ছাড়া নির্বাচন হতে দেব না। আচ্ছা, এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার বিএনপি, আমি সব কৃতিত্ব তাকে দিচ্ছি না, কিন্তু তার তো একটা স্যাক্রিফাইস আছে। অন্যান্য পলিটিক্যাল পার্টি লেফট যারা, তাদের একটা স্যাক্রিফাইস আছে। যদিও এই বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় কারো অবদানকে তারা স্বীকার করে না, কেবলমাত্র তারাই হচ্ছে জুলাইয়ে ভূমিকা রেখেছে। জুলাইটা একমাত্র তাদের পৈতৃক প্রপার্টি। আপনি খেয়াল করে দেখবেন, আমি এটা অনেক জায়গায় বলি, ডাক্তার জাহিদুর রহমান গত গণ অভ্যুত্থানে এবং তার আগে বাংলাদেশের পলিটিক্সে সে তো একটা ভূমিকা রেখেছে। এখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় সব থেকে সে আক্রমণের শিকার। রুমিন ফারহানা, সে তো আওয়ামী লীগ হয়ে যায়নি। আনু মোহাম্মদ তো আওয়ামী লীগ হয়ে যায়নি। উদীচী শিল্পী গোষ্ঠী আওয়ামী লীগ হয়ে যায়নি, কিন্তু তাদের বিরুদ্ধে অনবরত প্রচারণা চালানো হচ্ছে। আমি ওই আলোচনায় আসি, যারা এখন বলছে পিআর ছাড়া নির্বাচন হতে দেব না। আচ্ছা, বিএনপি যদি বলে পিআর হলে নির্বাচন হতে দেব না, তাহলে সংকটটা কিভাবে তৈরি হবে? আমি দেখতে পাচ্ছি এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। আমি আবার বলি, এনসিপির আমি সফলতা কামনা করি। কেন? বাংলাদেশের তরুণদের একটা বিরাট অংশ যারা রাজনীতি করার জন্য এসেছে, যখন তরুণরা রাজনীতি করতে চায় না তখন তারা এসেছেন, কিন্তু তাদের কতগুলো লোভ, তাদের কতগুলো দায়িত্বহীন আচরণ, তাদের কতগুলো অসততার কারণে তারা প্রশ্নের মুখে পড়েছেন। তারপরেও বলি, এনসিপি বলছে আমার এই এজেন্ডাগুলো বাস্তবায়িত না হলে নির্বাচন হতে দেব না। তার অর্থ হচ্ছে যে বাংলাদেশে আগামীতে, এটি তো একটা পলিটিক্যাল পার্টির, রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির ভূমিকা না, এটি ট্রেড ইউনিয়ন না যে কালকে সকালের মধ্যে যদি আপনি আমার দাবি না মেনে নেন তাহলে আমি সায়দাবাদ থেকে কোনো গাড়ি চলতে দেব না। শরীফ ভাই, আমরা একটু নেওয়াজ ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি যে নির্বাচনের শেষ মুহূর্তে গিয়েও বাংলাদেশে নির্বাচন না হওয়ার এরকম রেকর্ড আছে, শরীফ ভাই বললেন। তো আপনি নির্বাচন নিয়ে কি ভাবছেন বা কি মনে করছেন যে এই এখন যে অবস্থা চলতেছে, উনি যেটা বললেন যে জামায়াত বলছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না, ইভেন তারা বলছে আন্দোলনেও তারা যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কাছে কোনো সংশয় আছে কিনা? না, সংশয় হচ্ছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, বাংলাদেশে তো সে এক্সাম্পল রয়েছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরও বন্ধ হয়েছে, যা ইতিমধ্যে হয়েছে। শরীফ ভাই যথার্থই বলেছেন। দেখেন, নির্বাচন না করে কোনো উপায় নেই, নির্বাচন হইতেই হবে, কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চাচ্ছে। নির্বাচনহীনতার কারণে কিন্তু আজকে দেশটা পিছনের দিকে চলে গেছে এবং সব জায়গায় অরাজকতা, কেউ কাউকে মানছে না। একটাই তো কারণ, নির্বাচনহীনতা। জবাবদিহিতা ছিল না। যেখানে গণতন্ত্র থাকে না, গণতন্ত্র তো জামায়াত তো বলছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না, তারা আন্দোলনে যাবে, সেই ক্ষেত্রে আপনারা কি সেই ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? পিআর দিয়ে নির্বাচন বাংলাদেশে নিম্নকক্ষে। বাস্তবসম্মত নো। আপনি তাহলে তো দলেরই থাকবে না। এগুলো তারা করছে কেন আমি আপনাকে বলি। তাদের একটা ইন্টারনাল জরিপ হয়েছিল, সেই জরিপে দেখছে তারা 3টা জরিপ করছে। একটা দেখছে 7টা পাবে, একটা দেখছে 13টা পাবে, একটা 17টা পাবে। তাদের জরিপ ইন্টারনাল, আভ্যন্তরীণ জরিপে। তারা তো আশায় বসে আছে তারা সরকার ক্ষমতা গঠন করবে, মানে সরকারে তারা রাষ্ট্রীয় চালাবে। তারা 2000 খুব সম্ভব আমাদের সময় যে ইলেকশন হলো জোটের, সে সর্বশেষ ভোট ছিল 12% ভোট ছিল, 12% ভোট ছিল, 18টা সিট ছিল তাদের আমাদের সাথে জোট করার পরে। সে 12% ভোট ধরে যদি আপনি আগান, সে 3-12 36টা সিট তারা পায় পিআর পদ্ধতিতে, তাদেরই সিট। এখন তো তাদের অনেক ভোট বেড়েছে, আমরা কিছু গবেষণাও দেখলাম, এবং একই সঙ্গে তারা রাস্তাঘাটে তো তারা কাজ তো বলে করছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। প্রতিনিয়ত মানুষের কাছে যাচ্ছেন, তারা ওয়ার্ক করছেন অনেক আগে থেকেই। ইতিমধ্যে যেমন তারা প্রার্থীও ঠিক করে রেখেছেন, যেটা অন্য দলগুলো এখনো পারেনি। না, পারে না, অন্য দলগুলো প্রকাশ করেনি। হ্যাঁ, প্রকাশ করে না, অন্য দল পারে না, তা ঠিক না। আর তাদের তো ঘটনা হচ্ছে, আমি একটা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমি কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে কথা বলেছিলাম। তো আমাকে বললো, ভাইয়া, আমাকে বললো, আঙ্কেল, নারী ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বেশি। তা আপনি কীভাবে বুঝলেন যে শিবিরকে ভোট দেবে নারীরা? প্রত্যেকটা মানুষের একটা, ওদের উপরে একটা বিদ্বেষ আছে। বিদ্বেষের কিছু কারণ রয়েছে, কারণ এই দলটি যখনই সৃষ্টি হয়েছে তখনই দেশের বিরুদ্ধে কাজ করেছে। 46-এ যখন পাকিস্তানি হয় তখন এই মওদুদি বিরোধিতা করেছে, পাকিস্তান হিসেবে। 71 সালে একটি দল মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, আর একটি দল চলে গেলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হলো।
যে দেখেন পরবর্তী পর্যায়ে 1986 সালে 173 এরশাদকে স্বৈর শাসককে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য এবং সে এবং পতিত সরকার তারা মিলে নির্বাচনে অংশগ্রহণ করেন। 96 সালে 173 দিন হরতাল দিয়েছিলেন এই কেয়ারটেকারের মানে দাবিতে। এই দলটি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই যে অশান্তি সৃষ্টি করার মূল হচ্ছে এই জামাত ইসলামী। আমি 5ই আগস্ট যেটা বলতেছিলাম, 5ই আগস্টে দেখেন রাতারাতি তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নিল। যে আমরা আমি একটু শেষ করে দিই, ব্যাংকগুলো নিয়ে নিল, ইন্স্যুরেন্সগুলো নিয়ে নিল। আর তারা বলছে, তারপর দেখেন এই বসুন্ধরা শাহ আলমের হেলিকপ্টার দিয়ে তার জামাতের আমির এক উপজেলা থেকে আরেক উপজেলা যাচ্ছে, আর তারা সতের কথা বলে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তার আগে আমি শরীফ ভাইকে বলতে চাই, আপনি যদি নেওয়াজ ভাইয়ের কথা থেকে কিছু বলতে চান, বিরতির পর আপনাকে দিয়ে আমরা আবার শুরু করব। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরও একটু বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। নেওয়াজ ভাই, আপনি যেটা বিরতির আগে আলোচনা করছিলেন, পরে বলছিলেন যে একটু শেষ করার জন্য, আপনাকে সময় দেওয়ার জন্য, তো আপনাকে একটু শুনে আমরা শরীফ ভাইয়ের কাছে যাব। জি, আমি যেটা বলছিলাম, এই জামাত ইসলামী তারা ইসলামকে ব্যবহার করে। এটা কি ইসলামের সাথে তাদের কোনো সম্পৃক্ত আছে? জামাত ইসলামী, ইসলামের প্রতি আমরা তো একটু ধর্মভীরু, আমরা একটু দুর্বল, যার কারণে ইসলামটাকে তারা ব্যবহার করছে। এই জামাত ইসলামী 173 দিন হরতাল দিয়েছিল বাংলাদেশে 96 সালে এই কেয়ারটেকারের দাবিতে। এই পিআর বলেন, এই বলেন, এগুলো তার একটা ছুতা। তারা তো দেখতেছে তারা ভোট পাবেন। আচ্ছা দেখেন, একটা থানায় সমাবেশ করে 10টা থানার থেকে লোক নিয়ে আসে, এক থানাটা আরেক থানায় যায়, মানে সর্বহারা পার্টি যেভাবে সেভাবে তারা সে কাজগুলো করে। এবং তার পার্টির প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমির নাম কেউ জানে না। আর সে রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখে, জেগে জেগে রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই যে কথায় কথায় যে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, করতে দিবে না। আপনারা তো এত বছর তাদের সঙ্গে আপনাদের এই যে আন্দোলন সংগ্রাম এবং একসাথে নির্বাচন সবকিছু হলো, তারপরে এই সময়টাতে এসে কেন দূরত্ব ধীরে ধীরে না, বাড়ছে? দূরত্ব ঠিক না, আমাদের সাথে দূরত্ব হয়েছে তারা এত বছরের সম্পর্ক না, তাদের পতিত সরকারকে এস্টাবলিশ করার জন্য তারা চেষ্টা করছে, জোর চেষ্টা চালাচ্ছে। এই যার কারণে আমাদের সাথে কিন্তু মানে দূরত্ব মানে কি এইভাবেই চলে আসছে, কথা হচ্ছে। তার কারণ তারা দেখেন 96 সালে তারা এই দেশ সাথে এই করছে, 86 সালে করছে, আবার এখন বর্তমান এই পিআরের কথা বলেন, আর ওই যে নির্বাচন সংস্কারের কথা বলেন। এই 17 বছর শুনছি আমরা এই গণতন্ত্র পরিবর্তে উন্নয়নতন্ত্র বলছে না, মেট্রো রেল, তারপরে যে পদ্মা সেতু, এগুলো করলেই ভোট লাগবে না, এগুলো শুনছি বিগত দিনে। এখন শুনতেছি যে পতিত সরকারের বিচার না হলে, সংস্কার না হলে ইলেকশন করতে দিবে না। আমাদের সেখানেই প্রবলেম হয়েছে যে তারা এদেরকে এস্টাবলিশ করতে চাচ্ছে, তাদের সেই পুরনো যে ভালোবাসা সেগুলো তারা পুনর্জীবিত করার চেষ্টা করছে, যার কারণে তাদের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। আচ্ছা দেখেন, এই যে আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করার জন্য কি না করেছে। আমাদের নেত্রীকে জেলে নিয়েছে, বিনা মামলায় জেল দিয়েছে, একটু জেল দিয়েছে, সাজা দিয়েছে, সেখানে জেলখানেও তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে, তার জানে বাংলাদেশের মানুষ না কথা শুনতে পান, কোর্টকে ব্যবহার করেছে, হাইকোর্ট থেকে তাকে তার বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছে। আর আমাদের নেতা কর্মীদেরকে কিভাবে জুলুম নির্যাতন। জি, আমরা একটু শরীফ ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। নেওয়াজ ভাই, ধন্যবাদ আপনাকে। শরীফ ভাই, যদি একটু যেখানে আপনি একটু বলছিলেন, নেওয়াজ ভাইও বলছিলেন, পাশাপাশি আমি একটু সম্পূর্ণ প্রশ্ন করে রাখি যে আমরা এর আগে শুনেছিলাম যে আওয়ামী লীগ কলকাতায় তাদের পার্টি অফিস খুলেছে, এবং আজকে আমরা একটা সংবাদে দেখলাম যে তাদের দিল্লিতেও অফিস আছে, যেখানে শেখ হাসিনা সেখান থেকেই তাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন মিটিং করছেন এবং বিভিন্ন ধরনের প্ল্যানিং করছেন, সমন্বয় করে কাজ করছেন। ধন্যবাদ। প্রথমত, বাংলাদেশের রাজনীতির নানা রকমের গতি প্রকৃতি আছে, তো তার একটা হলো যে দেশের বাইরে আপনি প্রায় বড় যে দেশগুলো আছে, আমেরিকায় বলেন, ইউকেতে বলেন, এই জায়গাগুলোতে প্রায় সব দলেরই পলিটিক্যাল অ্যাক্টিভিটিটা আছে। তারা অফিস নিয়ে অ্যাক্টিভিটি চালায় কিনা আমি জানি না,
কিন্তু আপনি অ্যাক্টিভিটিগুলো দেখবেন, তাদের মিছিল মিটিংগুলো দেখবেন। এবং গত কিছুদিন আগে লন্ডনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যান, সেখানে আওয়ামী লীগের কর্মীদেরকে বিক্ষোভ আমরা দেখেছি। সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের কয়েকটা মিডিয়াতে এই নিউজটা এসেছে যে কলকাতায় তারা একটা অফিস খুলেছে আওয়ামী লীগ, এবং তারপর সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে এবং ভারতের পক্ষ থেকে একটা পাল্টা বক্তব্য এসেছে। আমরা এখন অপেক্ষা করব ভারতের বক্তব্যের প্রেক্ষিতে তারা যে অভিযোগটা নাকচ করে দিয়েছে, আমাদের সরকার যেন তার কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে ভারতের বক্তব্যটা যে অসাড় এটি যাতে প্রমাণ করুক। যদিও আমাদের এখানে যতই গলা উঁচিয়ে বলা হোক না কেন, ভারতের সঙ্গে আমাদের যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হোক না কেন, কখনো কখনো দেখা যায় সরকার রাজনীতিতে মাঠে যে ধরনের কথাটা বলছে, ভারতের সাথে নেগোসিয়েশনের ক্ষেত্রে, জাতীয় স্বার্থের ক্ষেত্রে ততটা দৃঢ়তা দেখাতে পারছে না। আমরা বিভিন্ন সময় দেখেছি ভারতের সাথে অসম চুক্তিগুলোর কথা বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছে অনুরোধ করি যে অসম যে চুক্তিগুলো সেটি পাবলিকের কাছে প্রকাশ করে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে, বাতিল করে, তাহলে আমরা খুব খুশি হব। কিন্তু সরকার মুখে অনেক শক্ত কথা বললেও, সরকারের সঙ্গে যারা আছে তারা অনেক শক্ত কথা বললেও কেন যেন ভারতের প্রশ্নে আবার কখনো কখনো হঠাৎ করে থেমে যান। আমরা পররাষ্ট্র উপদেষ্টার একাধিকবারের বক্তব্য শুনেছি, যেটা ভারতের সঙ্গে রাজনৈতিক যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আত্মমর্যাদা রেখে আমরা চাই একটা স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ তার নিজের স্বার্থে সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে। কিন্তু আমি দেখতে পাই এই সরকার মুখে ভারত বিরোধী যতই ভূমিকা রাখুক না কেন, মানুষকে মুখরোচক যতই বক্তব্য দিক না কেন, ভেতরে ভেতরে কেন যেন একটা সংযোগ এবং সম্পর্ক রেখে চলতে চায়। সারা পৃথিবীর রাষ্ট্রনেতাদেরকে আমরা জুলাইয়ের যে আমাদের রাস্তায় যে ছবিগুলো আঁকা হয়েছিল এই সংক্রান্ত স্মারক তাদেরকে দেওয়া হলেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যখন বৈঠক হলো, তখন তিনি ওটি না নিয়ে সেই পুরনো একটা স্মৃতিমূলক একটা ছবি নিয়ে গেলেন। এর ভেতর থেকে আমার ধারণা যে সরকার কোনো কোনো জায়গায় একটু চিপা চাপার ভেতর থেকে ভারতের প্রশ্নে যেতে চান। আমি শেষ করে দিচ্ছি এই জায়গাটায়, জুলাই অভ্যুত্থানের যে দায়িত্বর জায়গাটা কি? দায়িত্বর জায়গাটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ দরকার, এখানে একটা নির্বাচিত সরকার দরকার। এই ধরনের একটা সরকারের অধীনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। এনসিপির নেতারা প্রতিনিয়ত দেখছি সেনাবাহিনীকে টার্গেট করে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় নির্বাচনের আড়ালে কোনো একটি পক্ষ এখানে এমন কথাগুলো অরাজক অবস্থা তৈরি করতে চায় যার ভেতর থেকে ক্ষমতাকে প্রলম্বিত করার সুযোগ পাওয়া যায়। এবং ক্ষমতা প্রলম্বিত হওয়া মানে হলো আপনি অনেকেই সেখান থেকে সুবিধা পাবেন। জি, আপনি সোনার গায়ে নাস্তা করার সুযোগ। জি, ধন্যবাদ আপনাকে শরীফ ভাই। আমরা একটু ছোট করে আপনার কাছে শুনে আসতে চাই নওয়াজ ভাই, যে ভারতের বিষয়ে আসলে এই সরকার আসলে সরাসরি খুব তাদের সঙ্গে ডিল করতে পারছে না, বা চিপা চাপা দিয়ে শরীফ ভাইয়ের কথায় যে বিভিন্নভাবে তাদের সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা আছে। একই সঙ্গে আমি বলতে চাই যে ভারতে তাদের যে আমরা অফিসের কথা শুনছি এবং সেখান থেকে তাদের দলকে পরিচালিত হওয়ার খবর শুনছি, এ বিষয়ে আপনার কাছে কতটুকু জানা আছে? আমরা ছাত্রছাত্রী থেকে শুনেছি যে ভারত পৃথিবীর একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যে আমরা 1 মিনিট সময় পাবো একটু। আচ্ছা, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা জানতাম, কিন্তু দুঃখ হিসেবে কষ্ট পেয়েছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে কমিটির স্বৈরাচারকে, ফেসিবাদকে তার দল বলে তারা সেখানে আশ্রয় দিয়েছে। তো পতিত সরকারের যিনি প্রধান ছিলেন, যে ভারতকে পূর্বে যা বলেছে আর কি, ভারতকে যা দিয়েছি ভারত কখনো শেষ করতে পারবে না, মানে আমার কৃতজ্ঞতাটুকু ঋণ শেষ করতে পারবে না। তো যার আলোকেই তারা দল বলে সেখানে আশ্রয় দিয়েছে। এবং সে অফিসও খোলার দেখলাম, পত্রপত্রিকায় দেখেছি, আপনাদের মাধ্যমে শুনেছি। ভারত তো আসলে আমাদের সাথে মানে বন্ধুরাষ্ট্র হিসাবে তারা আচরণ করছে না, এই তো বোঝা যাচ্ছে আর কি। তারপর সেখান থেকে যে পতিত সরকারের যে প্রধান, তার যে কনভারসেশনগুলো শুনি, তারাও তো শুনেন, সারা দেশই তো শুনেন, আপনারা তো শুনেন। এটি কীভাবে একটা এরকম গণতান্ত্রিক রাষ্ট্র তাকে আশ্রয় প্রশ্রয় দেয়, এটা আমার
আমি যে বুঝতে আমাদের পারি। সময় আসলে আচ্ছা, একদমই আরেকটা শেষ। জিনিস হচ্ছে ভারতের বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে আমাদের বাংলাদেশে, তারা প্রথম এগুলো করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে কেন স্লো হয়েছে তারাই ভালো বলতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে মীর নওয়াজ আলী নওয়াজ, শরীফুজ্জামান শরীফ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।